নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য পাঠ করব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস গণদেবতা। আজ গণদেবতা উপন্যাসের একাদশ পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। 18। দেখিতে দেখিতে 1 বৎসরেরও বেশি সময় চলিয়া গেল। এক পৌষ সংক্রান্তি হইতে আর এক পৌষ সংক্রান্তিতে 1 বৎসর পূর্ণ হইয়া মাঘ ফাল্গুন আরও 2টি মাস কাটিয়া গেল। সেদিন চৈত্রের 5 তারিখ দেবুঘোষ জংশন স্টেশনে নামিল। চৈত্র মাসের শীর্ণ ময়ূরাক্ষী পার হইয়া শিবকালীপুরের ঘাটে উঠিয়া সে একবার দাঁড়াইল। দীর্ঘ 1 বৎসর 3 মাস কারাদণ্ড ভোগ শেষ করিয়া সে আজ বাড়ি ফিরিতেছে। 15 মাসের মধ্যে কয়েক দিন সে মুকুব পাইয়াছে। এতক্ষণে আপনার গ্রামখানির সীমানায় পদার্পণ করিয়া যেন পরিপূর্ণ মুক্তির আস্বাদ সে অনুভব করিল। ওই তাহার গ্রাম শিবকালীপুর, তাহার পরই মহাগ্রাম, পশ্চিমে শেখপাড়া কুসুমপুর, তাহার পশ্চিমে ওই দালান কোঠায় ভরা কঙ্কনা, একেবারে পূর্বে ওই দেখুরিয়া, আর দক্ষিণে ময়ূরাক্ষীর ওপারে জংশন। শেখপাড়া কুসুমপুরের মসজিদের উঁচু সাদা থামগুলি সবুজ গাছপালার ফাঁক দিয়ে দেখা যাইতেছে। শিবকালীপুরের পূর্বে ওই মহাগ্রামে ন্যায়রত্ন মহাশয়ের বাড়ি। মহাগ্রামের পূর্বে ওই দেখুরিয়া। দেখুরিয়ার খানিকটা পূর্বে ময়ূরাক্ষী একটা বাঁক ফিরিয়াছে। ওই বাঁকের উপর ঘন সবুজ গাছপালার মধ্যে বন্যায় নিশ্চিহ্ন ঘোষপাড়া মহিষডহর। ঘাট হইতে সে ময়ূরাক্ষীর বন্যারোধী বাঁধের উপর উঠিল। চৈত্র মাসের বেলা 10টা পার হইয়া গিয়াছে। ইহার মধ্যে বেশ খরা উঠিয়াছে। বিস্তীর্ণ শস্যক্ষেত্র এখন প্রায় রিক্ত। গম, কলাই, যব, সরিষা, রবি ফসল প্রায়ই ঘরে উঠিয়াছে। মাঠে এখন কেবল কিছু তিল, কিছু আলু এবং কিছু কিছু তরি ফসলও রহিয়াছে। তিলই এ সময়ের মোটা ফসল। গাঢ় সবুজ সতেজ গাছগুলি পরিপূর্ণরূপে বাড়িয়া উঠিয়াছে। এইবার ফুল ধরিবে। চৈত্র লক্ষ্মীর কথা দেবুর মনে পড়িল। এই তিল ফুল তুলিয়া কর্ণাভরণ করিয়া পড়িয়াছিলেন মা লক্ষ্মী। তাই চাষি ব্রাহ্মণের ঘরে তাহাকে আসিতে হইয়াছিল তিল ফুলের ঋণ শোধ দিতে। বেগুনি তিল ফুলগুলির অপূর্ব গঠন। মনে পড়িল তিল ফুল যিনি নাসা। আজ 1 বৎসরেরও অধিক কাল সে জেলখানায় ছিল। সেখানে ভাগ্যক্রমে জন কয়েক রাজবন্দীর সাহচর্য সে কিছুদিনের জন্য লাভ করিয়াছিল। ওই লাভের সম্পদ কল্যাণেই তাহার বন্দি জীবন পরম সুখে না হোক প্রচুর আনন্দের মধ্যে কাটিয়া গিয়াছে। দেহ তাহার ক্ষীণ হইয়াছে। ওজনে সে প্রায় 7 সের কমিয়া গিয়াছে, কিন্তু মন ভাঙে নাই। মুক্তি পাইয়া আপনার গ্রামের সম্মুখে আসিয়াও সাধারণ মানুষের মতো অধীর আনন্দে ছুটিয়া বা দ্রুত পদে চলিতেছিল না। সে একবার দাঁড়াইল, চারিদিকে ভালো করিয়া দেখিয়া লইল।
শিবকালীপুর স্পষ্ট দেখা যাইতেছে। আম, কাঁঠাল, জাম, তেঁতুল গাছগুলির উঁচু মাথা নীল আকাশপটে আঁকা ছবির মতো মনে হইতেছে। দুলিতেছে কেবল বাঁশের ডগাগুলি। ওই মৃদু দোল খাওয়া বাঁশগুলির পিছনে তাদের ঘর। গাছের ফাঁকে ফাঁকে কতকগুলি ঘর দেখা যাইতেছে। এদিকে বাউড়িপাড়া, বায়েনপাড়া। ওই বড় গাছটি ধর্মরাজতলার বকুল গাছ। ছোট ছোট কুঁড়ে ঘরগুলির মধ্যে ওই বড় ঘরখানা দুর্গার কোটা ঘর। দুর্গা, আহা, দুর্গা বড় ভালো মেয়ে। পূর্বে সে মেয়েটাকে ঘৃণা করিত। মেয়েটার গায়ে পড়া ভাব দেখিয়া বিরক্তি ভাব প্রকাশ করিত। অনেকবার রূঢ় কথাও বলিয়াছে সে দুর্গাকে। কিন্তু তাহার অসময়ে বিপদের দিনে দুর্গা দেখা দিল এক নতুন রূপে। জেলে আসিবার দিন সে তাহার আভাস মাত্র পাইয়াছিল। তারপর বিলুর পত্রে জানিয়াছে অনেক কথা। অহরহ উদয়াস্ত দুর্গা বিলুর কাছে থাকে, দাসীর মতো সেবা করে। সাধ্যমতো সে বিলুকে কাজ করিতে দেয়। না না, সে ছেলেটাকেও বুকে করিয়া রাখে। বিলুকে সারাদিন কোনো কাজ করিতে সে কিছুতেই দেবে না। শৈরিনী বিলাসিনীর মধ্যে এ রূপ কোথায় ছিল, কেমন করিয়া লুকাইয়াছিল? ওই যে বড় ঘরের মাথাটা দেখা যাইতেছে, ওটা হরিশ খুঁড়ার ঘর। তারপরেই ভবেশ দাদার বাড়ি, সেটা দেখা যায় না। ওই যে ওধারের টিনের ঘরের মাথা রৌদ্রে ঝকমক করিতেছে, ওটা শ্রীহরির ঘর। শ্রীহরির ঘরের পরেই সর্বশান্ত তারিণীর ভাঙা ঘর। তারপর পথের এক পাশে গ্রামের মধ্যস্থলে চণ্ডী মণ্ডপ। তারপর হরেন ঘোষালের বাড়ি। ঠিক বাড়ি নয়, হরেন ঘোষাল বলে ঘোষাল হাউস। ঘোষাল বিচিত্র চরিত্র। তাহার বাহিরের ঘরের দরজায় লেখা আছে পার্লার। একটা ঘরে লেখা আছে স্টাডি। দেবু ঘোষালের সেই গাঁদা মালার কথা জীবনে কোনোদিন ভুলিতে পারিবে না। ঘোষালের সম্পূর্ণ পরিচয় সে জানে। ম্যাট্রিক পাস করিলেও মূর্খ ছাড়া সে কিছু নয়। ভীরু কাপুরুষ সে। ব্রাহ্মণ হইয়াও সে পাতুবায়েনের স্ত্রীর প্রতি আসক্ত। কিন্তু সেদিন ঘোষালকে তাহার মনে হইয়াছিল যেন সত্যকালের ব্রাহ্মণ। তাহার মালাকে সে পবিত্র আশীর্বাদ বলিয়া গ্রহণ করিয়াছিল। ওই আশীর্বাদই তাহাকে সেই যাবার মুহূর্তে অদ্ভুত বল দিয়াছিল। জেলের মধ্যেও বোধ হয় ওই আশীর্বাদের বলই রাজবন্দী বন্ধুদিগকে পাইয়াছিল। বন্ধু কে নয়, বিলুর পত্রে সে পরিচয় পাইয়াছে। তাহাদের গ্রামের মানুষগুলির প্রতিটি জনই যেন দেবতা। তাহার মনে পড়িল একটি প্রবাদ, গায়ে মায়ে সমান কথা। হ্যাঁ, মাই তো, এই পল্লী তাহার মা। সে নত হইয়া পথের ধুলা মাথায় তুলিয়া লইল। আরও খানিকটা অগ্রসর হইয়া নজরে পড়িল পলাশ গাছে গাছে ফুল ধরিয়াছে, লাল টকটকে ফুল। একটি বাড়ির চালের মাথায় অজস্র সজিনার ডাঁটা ঝুলিয়া আছে। গ্রামের উত্তর প্রান্তে দিঘির পাড়ের রিক্তমূল শিমুল গাছটিতেও লাল রঙের সমারোহ।
তাহারই পাশে একটি উঁচু তাল গাছের মাথায় বসিয়া আছে একটা শকুন। এখন স্পষ্ট দেখা যাইতেছে জগন ডাক্তারের খিড়কির বাঁশঝাড়ের একটা নুইয়ে পড়া বাঁশের উপর ষাঁড়বন্দি একদল হরিয়াল বসিয়া আছে। সবুজ ও হলুদের সংমিশ্রণে পাখিগুলির রঙও যেমন অপূর্ব, ডাকও তেমনি সুন্দর, জলতরঙ্গ বাজনার ধ্বনির মতো। বাতাসে এইবার গ্রামের নাবি আম গাছগুলির মুকুলের গন্ধ ভাসিয়া আসিতেছে। চৈত্র মাসে সকল আম গাছেই আম ধরিয়া গিয়াছে, শুধু চৌধুরীদের পুরানো খাস আম বাগানের গাছে চৈত্র মাসে মুকুল ধরে। এ গন্ধ চৌধুরী বাগানের মুকুলের গন্ধ। পণ্ডিত মশাই! কিশোর কণ্ঠের সবিস্ময় আনন্দধ্বনি শুনিয়া ফিরিয়া চাহিয়া দেবু দেখিল অদূরবর্তী পথের আলপথ ধরিয়া আসিতেছে কালীপুরের সুধীর, দ্বারকা চৌধুরীর নাতি, বড় ছেলের ছেলে। পাঠশালায় তাহার ছাত্র ছিল। দেবু হাসিয়া সস্নেহে বলিল, সুধীর, ভালো আছিস? সুধীর ছুটিয়া কাছে আসিয়া তাহাকে প্রণাম করিল। আপনি ভালো ছিলেন স্যার, এই আসছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, এই তুমি স্কুলে যাচ্ছ বুঝি কঙ্কনায়? হ্যাঁ, আপনার বাড়ির সকলে ভালো আছে পণ্ডিত মশাই? খোকা খুব কথা বলে এখন। আমরা যাই কি না প্রায় বিকালে খোকাকে নিয়ে খেলা করি। দেবু গভীর আনন্দে যেন অভিভূত হইয়া গেল। ছেলেরা তাহাকে এত ভালোবাসে। পাঠশালায় নূতন বাড়ি হয়েছে স্যার, তাই নাকি? হ্যাঁ, বেশ ঘর, 3খানা কুঠুরি, নতুন পালিশ করা চেয়ার টেবিল হয়েছে স্যার। ইহার পর সে ঈষৎ কুণ্ঠিতভাবে প্রশ্ন করিল, আর তো আপনি স্কুলে পড়াবেন না স্যার? দেবু একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। না সুধীর, আমি আর পড়াবো না। নূতন মাস্টার এখন কে হয়েছেন? কঙ্কনার বাবুদের নায়েবের ছেলে, ম্যাট্রিক পাস, গুরু ট্রেনিংও পাস করেছেন। কিন্তু আপনি কেন? সুধীরের কথা শেষ হইবার পূর্বেই ওদিক হইতে আগন্তুক একজন খুব অল্প বয়সী ভদ্রলোক সুধীরকে ডাকিয়া বলিল, খোকা বুঝি স্কুলে যাচ্ছ? দেখি তোমার খাতা আর পেন্সিলটা একবার দেখি। সুধীর খাতা পেন্সিল বাহির করিয়া দিল। এ ছেলেটি? হ্যাঁ, ভদ্রলোক অপেক্ষা ইহাকে ছেলে বলিয়াই বেশি মানায়। কে এই ছেলেটি? বয়স বোধহয় 18-19 বছর, চোখে চশমা, গায়ে একটা ফর্সা পাঞ্জাবি। এখানকার লোক নিশ্চয়ই নয়। সুন্দর ধারালো চেহারা। সুধীর অবশ্য ভদ্রলোকটিকে চেনে, কিন্তু ভদ্রলোকের সামনে দেবু তাহার পরিচয় জিজ্ঞাসা করিতে পারিল না। অন্য প্রসঙ্গই উত্থাপন করিল। চৌধুরী মশাই, তোমার ঠাকুরদা ভালো আছেন? হ্যাঁ, তিনি কত আপনার নাম করেন। দেবু হাসিল। চৌধুরীকে সে বরাবরই শ্রদ্ধা করে। চমৎকার মানুষ, তিনি তাহার নাম করেন। দেবুর আনন্দ হইল। সে আবার প্রশ্ন করিল, বাড়ির আর সকলে? সবাই ভালো আছেন, কেবল আমার একটি ছোট বোন মারা গিয়েছে। মারা গিয়েছে?
হ্যাঁ, বেশি বড় নয়, এই 1 মাসের হয়ে মারা গিয়েছে। ভদ্রলোকটি এইবার খাতা ও পেন্সিল সুধীরকে ফেরত দিল। হাসিয়া বলিল, বলো তো সংখ্যাটা কত? সুধীর সংখ্যাটার দিকে চাহিয়া বিব্রত হইয়া পড়িল। দেবুও দেখিল বিরাট একটা সংখ্যা, কয়েক লক্ষ বা হাজার কোটি। ভদ্রলোকই হাসিয়া সুধীরকে বলিল, পারলে না? 22,896 কোটি, 64,89,000। সবিস্ময়ে সুধীর প্রশ্ন করিল, কি টাকা? টাকা? হ্যাঁ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার খনি থেকে আর কলকারখানা থেকে 1 বছরের উৎপন্ন জিনিসের দাম। সুধীর হতবাক হইয়া গেল, বিমূঢ় হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। দেবুও বিস্মিত হইয়া গিয়েছিল। কে কে এই অদ্ভুত ছেলেটি? ভদ্রলোকটি সুধীরের পিঠের উপর সস্নেহে কয়েক চাপড় মারিয়া বলিল, আচ্ছা যাও, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। তারপর দেবুর দিকে চাহিয়া বলিল, আপনি বুঝি এদের বাড়ি যাবেন? চৌধুরী মশাইয়ের বাড়ি? দেবু আরও বিস্মিত হইয়া গেল। ভদ্রলোক চৌধুরীকেও চেনেন দেখছি। বলিল, না, আমি যাব শিবপুর। কার বাড়ি যাবেন বলুন তো? আপনি কি সকলকে চেনেন? দেবু ঘোষকে চেনেন? বেশ সম্ভ্রমের সহিত যুবকটি বলিল, তার বাড়ি চিনি, তার ছোট খোকাটিকেও চিনি, কিন্তু তাকে এখনো দেখিনি। আমি আসবার আগেই তিনি জেলে গিয়েছেন, শিগগির তিনি আসবেন বেরিয়ে। সুধীর বলিল, উনিই আমাদের পণ্ডিত মশাই। আপনি? ছেলেটির চোখ দুটি আনন্দের উত্তেজনায় প্রদীপ্ত হইয়া উঠিল। 2 হাত মেলিয়া সাগ্রহে দেবুকে জড়াইয়া ধরিয়া সে বলিল, উফ, আপনি দেবু বাবু? আসুন আসুন, বাড়ি আসুন। দেবু প্রশ্ন করিল, আপনি? আপনার পরিচয় তো? চোখ বড় করিয়া সম্ভ্রমের সহিত সুধীর বলিল, উনি এখানে নজরবন্দি হয়ে আছেন স্যার। এখানে রেখেছে আমাকে। অনিরুদ্ধ কর্মকার মশাইয়ের বাড়ির বাইরের ঘরটায় থাকি। সুধীর, তুমি দৌড়ে যাও, ওর বাড়িতে খবর দাও, গ্রামে খবর দাও। 1, 2, 3, পু ফস ফস ঝিকঝিক, ধর মেল ট্রেন, তুফান মেলে চলেছ তুমি। মুহূর্তে সুধীর তীরের মতো ছুটিল। হাসিয়া ভদ্রলোকটি বলিল, বুঝতে পারছেন বোধ হয়, এখানে ডেটিনিউ হয়ে আছি আমি। গ্রামে ঢুকিবার মুখেই ক্ষুদ্র একটি জনতার সঙ্গে দেখা হইল। জগন, হরেন, অনিরুদ্ধ, তারিণী, গণেশ, এরকম আরও কয়েকজন। চণ্ডীমণ্ডপে ছিল অনেকেই, শ্রীহরি, ভবেশ প্রমুখ প্রবীণগণ। সকলেই তাহাকে সাদরে সস্নেহে আহ্বান করিল, এসো এসো বাবা, এসো, বসো। দেবু চণ্ডীমণ্ডপে প্রণাম করিল, সমস্ত গুরুজনদিকে প্রণাম করিল। শ্রীহরি পর্যন্ত আজ তাহাকে খাতির করিল। দেবু সম্বন্ধে খুড়া হইলেও শ্রীহরি বয়সে অনেক বড়। তাহার উপর অবস্থাপন্ন ব্যক্তি হিসেবে শ্রীহরি প্রণামের খাতির বড় একটা কাহাকেও দেয় না। সেই শ্রীহরিও আজ তাহাকে প্রণাম করিল। চণ্ডীমণ্ডপের খানিকটা দূরে ওই যে তাহার বাড়ি, দাওয়ার সম্মুখেই ওই যে শিউলি ফুলের গাছটি, ওই যে সব ভিড় করিয়া কাহারা দুয়ারে দাঁড়াইয়া আছে।
তাহার বাড়ির দুয়ারে দাঁড়াইয়া ছিল গ্রামের মেয়েরা। দুইটি কুমারী মেয়ের কাঁখে দুটি পূর্ণ ঘট। দেবু অভিভূত হইয়া গেল। তাহাকে বরণ করিয়া লইবার জন্য গ্রামবাসীর একই গভীর আগ্রহ, একই পরমাদরের আয়োজন। সহসা শঙ্খধ্বনিতে আকৃষ্ট হইয়া দেখিল একটি দীর্ঘাঙ্গী মেয়ে শাঁখ বাজাইতেছে। দেবু তাহাকে চিনিল, সে পদ্ম। বাড়িতে ঢুকিতেই তাহার পায়ের কাছে খোকাকে নামাইয়া ঢিপ করিয়া প্রণাম করিল দুর্গা। আবক্ষ ঘোমটা দুয়ারের বাজুতে ঠেস দিয়া দাঁড়াইয়াছিল বিলু। খোকাকে কোলে লইয়া দেবু বিলুর দিকে চাহিল। বুড়ি রাঙা দিদি তাহার হাত ধরিয়া টানিয়া বলিল, ইহ, ছোঁড়ার কোনো আক্কেল নাই, পণ্ডিত না মুন্ডু, আগে ইদিকে আয় রে, ইদিকে আয়, বদরসিক কোথাকার। ছাড়ো রাঙা দিদি, পেনাম করি। পেনাম করতে হবে না ছোঁড়া। বৃদ্ধা তাহাকে হিড় হিড় করিয়া টানিয়া ঘরের ভিতর লইয়া গেল। তারপর বিলুকে টানিয়া আনিয়া বলিল, এই লে। তারপর সমবেত মেয়েদের দিকে চাহিয়া বলিল, চলো গো সব, এখন বাড়ি চলো, চলো চলো, নইলে গাল দেবো কিন্তু। সকলে হাসিতে হাসিতেই চলিয়া গেল। বিলুর হাত ধরিয়া সস্নেহে সে ডাকিল, বিলু রানী। বিলুর মুখে চোখে জলের দাগ, চোখ দুটি ভারী। চোখ মুছিয়া সে হাসিয়া বলিল, দাঁড়াও, পেনাম করি। মনিব মশাই। আকর্ণ বিস্তার হাসি হাসিয়া সেই মুহূর্তে রাখাল ছোঁড়াটা আসিয়া দাঁড়াইল। ছোঁড়াটা হাঁপাইতে হাঁপাইতে বলিল, মাঠে শুনলাম, এক দৌড়ে চলে আইছি। সে ঢিপ করিয়া একটা প্রণাম করিল। পণ্ডিত মশাই কই গো? এবারে আসিল সতীশ বাউরি, তাহার সঙ্গে তাহার পাড়ার লোকের সবাই। আবার ডাক আসিল, কোথা গো পণ্ডিত মশাই? এ ডাক শুনিয়া দেবু ব্যস্ত হইয়া উঠিল। বৃদ্ধ দ্বারকা চৌধুরীর গলা। দেবুর জীবনে এ দিনটি অভূতপূর্ব। এই দুঃখ দারিদ্র্যে জীর্ণ, নীচতায় দীনতায় ভরা গ্রামখানির কোন অস্থিপঞ্জরের অন্তরালের আবরণে লুকানো ছিল এত মধুর, এত উদার স্নেহ মমতা। বিলুকে সে বলিল, আসি বাইরে থেকে, চৌধুরী মশাই এসেছেন। সুখের মধ্যে মানুষকে চিনতে পারা যায় না বিলু, দুঃখের দিনেই মানুষকে ঠিক বোঝা যায়। আগে মনে হতো এমন স্বার্থপর নীচ গ্রাম আর বোধহয় একটাও নেই। বিলু হাসিয়া বলিল, কত বড় লোক তুমি, ভালোবাসবে না লোকে? জানো, তুমি জেলে যাওয়ার পর জরিপের আমিন, কানুনগো, হাকিম কেউ আর লোককে কড়া কথা বলে নাই। আপনি ছাড়া কথা ছিল না গো। 5খানা গায়ের লোক তোমার নাম করেছে, দুহাত তুলে আশীর্বাদ করেছে। 1 বৎসরের মধ্যে অনেক কিছু ঘটিয়া গিয়াছে। গ্রামে প্রতি জনে আসিয়া একে একে এক বেলার মধ্যেই সব জানাইয়া দিল। জগন খবর দিল, সঙ্গে সঙ্গে হরেন ঘোষাল সায় দিল, কিছু কিছু সংশোধনও করিয়া দিল। গ্রামে প্রজা সমিতি হইয়াছে, ওই সঙ্গে একটি কংগ্রেস কমিটিও স্থাপিত হইয়াছে। জগন প্রেসিডেন্ট, হরেন সেক্রেটারি। হরেন বলিল, কথা আছে, তুমি এলেই তুমি হবে একটার প্রেসিডেন্ট, যেটার খুশি। আমি বলি, তুমি হও কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট। ডেটিনিউ যতীনবাবু বলেন, না না, দেবু হবেন প্রজা সমিতির প্রেসিডেন্ট।
ছিঁড়েপাল এখন গণ্যমান্য লোক। একটা গুড়গুড়ি কিনেছে। চণ্ডীমণ্ডপে শতরঞ্চি পেতে একটা তাকিয়া নিয়ে বসে। ব্যাটা আবার গোমস্তা হয়েছে, গাঁয়ের গোমস্তাগিরি নিয়েছে। একে মহাজন, তার উপর হলো গোমস্তা। সর্বনাশ করে দিলে গাঁয়ের। জমিদারের এখন অবস্থা খারাপ। শ্রীহরির টাকা আছে, আদায় হোক না হোক সমস্ত টাকা শ্রীহরি দিবে, এই শর্তে জমিদার শ্রীহরিকে গোমস্তাগিরি দিয়াছে। শ্রীহরি এখন এক ঢিলে দুই পাখি মারিতেছে। বাকি খাজনার নালিশের সুযোগে লোকের জমি নিলামে তুলিয়া আপন প্রাপ্য আদায় করিয়া লইতেছে সুদে আসলে। সুদ আসল আদায় হইয়াও আরও একটা মোটা লাভ থাকে। গণেশ পালের জোত নিলাম হইয়া গিয়াছে, কিনিয়াছে শ্রীহরি। এখন গণেশের অবশিষ্ট শুধু কয়েক বিঘা কোরফা জমি। সর্বশান্ত তারিণীর ভিটাটুকুও শ্রীহরি কিনিয়াছে। এখন সেটা উহার গোয়াল বাড়ির অন্তর্ভুক্ত। তারিণীর স্ত্রী সেটেলমেন্টের একজন পিয়নের সঙ্গে পালাইয়া গিয়াছে। তারিণী মজুর খাটে। ছেলেটা থাকে জংশনে, স্টেশনে ভিক্ষা করে। পাতুমুচির দেবোত্তর চাকরান জমি উচ্ছেদ হইয়া গিয়াছে। তাহার জন্য নালিশ দরবার করিতে হয় নাই। সেটেলমেন্টেই সে জমি জমিদারের খাস খাতিয়ানে উঠিয়া গিয়াছে। পাতু নিজেই স্বীকার করিয়াছিল। সে এখন আর বাজায় না, বাজাইতে চায়ও না। অনিরুদ্ধের জমি নিলামে চড়িয়াছে। অনিরুদ্ধ এখন মদ খাইয়া ভবঘুরের মতো বেড়ায়। দুর্গার ঘরেও মধ্যে মধ্যে যায়। তাহার স্ত্রীও পাগলের মতো হইয়া গিয়াছিল, এখন অনেকটা সুস্থ। দুর্গার যোগাযোগেই দারোগা ডেটিনিউ রাখিবার জন্য অনিরুদ্ধের ঘরখানা ভাড়া লইয়াছে। ওই ভাড়ার টাকা হইতেই এখন তাহাদের সংসার চলে। দেবু বলিল, কামার বউকে আজ দেখলাম শাঁখ বাজাচ্ছিল। জগন বলিল, হ্যাঁ, এখন একটু ভালো আছে। একটু কেন, যতীনবাবু আসার পর থেকেই বেশ একটু ভালো আছে। ঠোঁট বাঁকাইয়া সে একটু হাসিল। হরেন চাপা গলায় বলিল, মেনি মেনসে, বুঝলে কি না, যতীনবাবু অ্যান্ড কামার বউ। দেবু বিশ্বাস করিতে পারিল না। সে তিরস্কার করিয়া উঠিল, ছি হরেন, কি যাতা বলছ। ইয়েস ইয়েস, আমিও তাই বলি। এ হতে পারে না। যতীনবাবু কামার বউকে মা বলে। তারপর আবার সে বলিল, যতীনবাবু কিন্তু বড্ড চাপা লোক। বোমার ফর্মুলা কিছুতেই আদায় করতে পারলাম না। হরিশ এবং ভবেশ আশায় তাহাদের আলোচনা বন্ধ হইল। কিছুক্ষণ পরে সে উঠিয়া গেল। হরিশ বলিল, বাবা দেবু, সন্ধেবেলায় একবার চণ্ডীমণ্ডপে যেও। ওখানেই এখন আমরা আসি তো। শ্রীহরি বসে 5 জনকে নিয়ে। আলো, পান, তামাক সব ব্যবস্থাই আছে। শ্রীহরি এখন নতুন মানুষ, বুঝলে কি না। ভবেশ বলিল, হ্যাঁ, দুবেলা চায়ের ব্যবস্থা পর্যন্ত করেছে আমাদের শ্রীহরি, বুঝেছ কি না। দেবু তাদের নিকট হইতে আরও অনেক খবর শুনিল। গ্রামের 5 জনকে লইয়া উঠিবার বসিবার সুবিধার জন্যই শ্রীহরি পৃথক পাঠশালা ঘরের ব্যবস্থা করিয়া দিয়াছে। জমিদার তরফ হইতে
জায়গার ব্যবস্থা করিয়া দিয়াছে সেই ইউনিয়ন বোর্ডের মেম্বার সে। সেই দেওয়ালের খরচ মঞ্জুর করাইয়াছে, নিজে দিয়াছে 25 টাকা। তাছাড়া চালের কাঠ, খড়, দরজা জানালার কাঠও দিয়াছে শ্রীহরি। 2 বেলা এখন চণ্ডীমণ্ডপে মজলিস বসে দেখিয়া শ্রীহরির বিপক্ষ দলের লক্ষ্মী ছাড়ারা হিংসায় পাট পাট হইয়া গেল। তাহারা নানা নিন্দা রটনা করে, কিন্তু তাহাতে শ্রীহরির কিছু যায় আসে না। তাহার গোমস্তাগিরির অসুবিধা করিবার জন্যই তাহারা প্রজা সমিতি গড়িয়াছে, কংগ্রেস কমিটি খাড়া করিয়াছে। দেবু যেন এসবের মধ্যে না যায়। তারানাপিত আরও গুঁড়ো সংবাদ দিল, জমিদার এ গ্রামখানা পত্তনি বিলি করিবে। এই কথা নাকি ভাবিতেছে। শ্রীহরি গিলিবার জন্য হাঁ করিয়া আছে। পত্তনি কায়েম হইলে শ্রীহরি বাবা বুড়ো শিবের অসমাপ্ত মন্দিরটা পাকা করিয়া দিবে। চণ্ডীমণ্ডপের 8 চালার উপর তুলিবে পাকা নাট মন্দির। শ্রীহরির বাড়িতে এখন একজন রাঁধুনি, একজন ছেলে পালন করিবার লোক। তারাচরণ পরিশেষে বলিল, ওই যে হরিহরের 2 কন্যে যারা কলকাতায় ঝিগিরি করিতে গিয়েছিল, তারাই। বুঝলেন তার মানে? রীতিমতো বড় লোকের ব্যাপার। দুজনকেই এখন ছিরু রেখেছে। একেবারে আমিরি মেজাজ। হরিহরের ছোট মেয়েটা যখন এলো, এই রোগা সনফুলের মতো রং। ক্রমে শোনা গেল কলকাতায়, বুঝলেন? অর্থাৎ মাতৃত্ব সন্তান ভাবনাকে বিনষ্টা করিয়াছিল মেয়েটি। তাই গ্রাম্য সমাজ তাহাদিগকে পতিত করিল। কিন্তু শ্রীহরি দয়া করিয়া আশ্রয় দিয়াছে। তাহারই অনুরোধে সমাজ তাহাদের ত্রুটি মার্জনা করিয়াছে। তারা বলিল, দুটো মেয়ের ভাত কাপড় শখ সামগ্রী তো সোজা কথা নয় দেবু ভাই। বৃদ্ধ চৌধুরী শুধু আপন সংসারের সংবাদ দিলেন, দেবুর জেলের সুখ দুঃখের সংবাদ লইলেন। পরিশেষে আশীর্বাদ করিলেন, পণ্ডিত তুমি দীর্ঘজীবী হও। দেখো যদি পারো বাবা, তবে শ্রীহরির সঙ্গে ডাক্তারের আর বিশেষ করে কর্মকারের মিটমাট করিয়ে দাও। অনিরুদ্ধ লোকটা নষ্ট হয়ে গেল, এরপর সর্বনাশ হয়ে যাবে। কথাটার অর্থ ব্যাপক। রামনারায়ণ আসিয়া বলিল, ভালো আছো দেবু ভাই? আমার মাটি মারা গিয়েছেন। বৃন্দাবন দোকানি বলিল, চালের ব্যবসায় অনেক টাকা লোকসান দিলাম দেবু ভাই। যারা চালের ব্যবসা করেছিল তারা সবাই দিয়েছে। জংশনের রামলাল ভকত তো লালবাতি জ্বেলে দিল। বৃদ্ধ মুকুন্দ একটি খোঁকাকে কোলে করিয়া দেখাইতে আসিয়াছিল। আমাদের সুরেন্দ্রের ছেলে, দেখো বাবা দেবু। মুকুন্দের পুত্র গোবিন্দ, গোবিন্দের পুত্র সুরেন্দ্র, সুতরাং সুরেন্দ্রের ছেলে তাহার প্রপৌত্র। সন্ধ্যার মুখে নিজে আসিল শ্রীহরি। শ্রীহরি এখন সম্ভ্রান্ত লোক, লম্বা চওড়া, পেশি সবল। যে জোয়ান চাষি নগ্ন দেহে কোদাল হাতে ঘুরিয়া বেড়াইত, দুর্দান্ত বিক্রমে দৈহিক শক্তির আস্ফালন করিয়া ফিরিত, সামান্য কথায় শক্তি প্রয়োগ করিত, জোর করিয়া পরের সীমানা খানিকটা আত্মসাৎ করিয়া লইত, কর্কশ উচ্চকণ্ঠে ঘোষণা করিত,
সেই গ্রামের প্রধান ব্যক্তি। তাহার অপেক্ষা বড় কেহ নাই। সেই চিরপালের সঙ্গে এই শ্রীহরির কোনো সাদৃশ্য নাই। শ্রীহরি সম্পূর্ণ স্বতন্ত্র মানুষ। তাহার পায়ে ভালো চটি, গায়ে ফতুয়ার উপর চাদর, গম্ভীর সংযত মূর্তি। সে এখন গ্রামের গোমস্তা মহাজন, বলিতে গেলে সে এখন গ্রামের অধিপতি। দেবু খুড়ো, রয়েছ নাকি হে? হাসি মুখে শ্রীহরি আসিয়া দাঁড়াইল। এসো ভাইপো, এসো। দেবুও তাহাকে সম্ভ্রম করিয়া স্বাগত সম্ভাষণ জানাইল। দেবু বাহির হইবার উদ্যোগ করিতেছিল। অনিরুদ্ধের ওখানে যাইবার ইচ্ছা ছিল। ডেটিনিউ যতীনবাবু তাহাকে সেই চণ্ডীমণ্ডপে পৌঁছাইয়া দিয়া চলিয়া গিয়াছে। তাহার সঙ্গে একবার দেখা করিবার জন্য সে ব্যস্ত হইয়া উঠিয়াছিল। অনিরুদ্ধও সেই চলিয়া গিয়াছে। সে নাকি এখন মাতাল, দুর্গার ঘরে রাত্রি যাপন করে। তাহার অন্নগ্রহণেও অরুচি নাই। তাহার জমিজমা নিলামে উঠিয়াছে। অনি ভাইয়ের জন্য দুঃখ হয়। কি হইয়া গেল সে? তাহার একটা কথা মনে পড়িয়া গেল। চৌধুরী বলিয়াছেন, পণ্ডিত, মা লক্ষ্মীর নাম শ্রী। শ্রী আছে যার, তারই শ্রী আছে। সে মনে বল, চেহারায় বল, প্রকৃতিতে বল, শ্রীহরির পরিবর্তন হবে বই কি। আবার অভাবেই ওই দেখো অনি ভাইয়ের এমন দশা। তার উপর কামার বউ অসুখ করে আরও এমনটি হইয়া গেল। শ্রীহরি তাকে ডাকিয়া বলিল, তোমাকে ডাকতে এসেছি। চলো খুঁড়ো, চণ্ডীমণ্ডপে চলো। ওখানেই এখন বসছি, চা হয়ে গিয়েছে, চলো। দেবু না বলিতে পারিল না। চণ্ডীমণ্ডপে বসিয়া শ্রীহরি বলিয়া গেল অনেক কথা। এই চণ্ডীমণ্ডপে বসিবার জন্যই গ্রামে স্কুল ঘর করা হইয়াছে। স্কুল ঘরের মেঝে বারান্দা সব পাকা করিয়া দিবার ইচ্ছা আছে। একজন ডাক্তারের সঙ্গেও তাহার কথা হইয়াছে। তাহাকে আনিয়া সে গ্রামে বসাইতে চায়। শ্রীহরি তাহাকে থাকিবার ঘর দিবে, খাইতেও দিবে। জগনকে দিয়া আর চলে না। উহার ওষুধ নাই, সব জল, সব ফাঁকি। দেবু চুপ করিয়া রহিল। সেটেলমেন্টের খানাপুরি বুঝরত দুইটা শেষ হইয়া গিয়াছে। আর কোনো গণ্ডগোল হয় নাই। এই সমস্তই দেবুর জন্য। তাহা শ্রীহরি অস্বীকার করিল না। বলিল, বুঝলে খুড়ো, শেষটা আমিন কানুন গো, আপনি ছাড়া কথা বলতো না। আমার তোমার নাম করতাম। এইবার হবে 3 ধারা, তারপর 5 ধারা। শ্রীহরি আরও জানাইল, দেবুর জমা জমি সমস্তই সে নির্ভুল করিয়া সেটেলমেন্টে রেকর্ড করাইয়াছে। এমনকি কঙ্কনার বাবুদের কর্মচারী যে জমির টুকরাটি আত্মসাৎ করিয়াছিল সেটি পর্যন্ত উদ্ধার করিয়াছে। তা উদ্ধার হইয়াছে। দেবু বিস্মিত হইয়া গেল। হবে না, জমিদারির সেরেস্তার তামাম কাগজপত্র আমার হাতে, তার উপর দাসজির পাকা মাথা। আমি দাসজিকে বললাম, দেবু খুঁড়ো উপকার করলে দেশের লোকের, বাঘের দাঁত ভেঙে দিয়ে গেল। আর তার জমি কুকুরে খাবে তা হবে না। আমাদের এ উপকারটি না করলে চলবে না। আর তাছাড়া শ্রীহরি আকাশের দিকে চাহিয়া জোড় হাতে প্রণাম করিল। ভগবান যখন জন্ম দিয়াছেন
তখন উপকার ছাড়া অপকার কারুর করব না খুড়ো। এই দেখো না, হরিহরের কন্যে দুটিকে নিয়ে কি কেলেঙ্কারি কাণ্ড। কলকাতায় তো খাতায় নাম দিয়েছিল, শেষে বিশ্রী কাণ্ড করে দেশে এলো। গাঁয়ের লোক পতিত করলে, আমি বুঝিয়ে সুঝিয়ে ক্ষান্ত করে আমার বাড়িতেই রেখেছি। লোকে বলে নানা কথা, তা আমি মিথ্যে বলবো না খুড়ো। তুমি তো শুধু খুড়ো নও, বন্ধু লোক, একসঙ্গে পড়েছি। বাজার খাতাতেই যারা নাম লিখিয়েছিল, তাদের যদি আমি ওই জন্যে ঘরের এক পাশে রেখে থাকি, তো কি এমন দোষ করেছি বলো? গড়গড়ার নলটা দেবুর হাতে দিয়া শ্রীহরি বলিল, খাও খুড়ো। না না, জেলখানায় গিয়ে বিড়ি তামাক আমি ছেড়ে দিয়েছি। বেশ করেছ। শ্রীহরির কথা ফুরাইতে চায় না। কাহার বিপদের সময় তাহার উপকারের জন্য কত টাকা সে ধার দিয়াছে, আর সে এখন দিবার নাম করিতেছে না, সেই ইতিহাস আরম্ভ করিল। শ্রীহরিকে দোষ দেওয়া যায় না। টাকা থাকা পাপ নয়, বেআইনি নয়। কাহারও বিপদে টাকা ধার দিলে খাতুক সে সময় উপকৃতই হয়, কিন্তু সুদে আসলে আদায়ের সময় তাহার যে কদর্য রূপটা বাহির হইয়া পড়ে, তাহা দেখিয়া খাতক আতঙ্কিত হয়। মহাজন ক্ষেত্রবিশেষে সংকুচিত হইলেও সর্বক্ষেত্রে হয় না, কিন্তু ইহার জন্য দায়ী কে তাহা বলা শক্ত। সুদের জন্য মহাজনকে ইনকাম ট্যাক্স দিতে হয়, এ পাওনা আদায়ের জন্য আদালতে কোর্ট ফি লাগে, ইউনিয়নকে দিতে হয় চৌকিদারি ট্যাক্স। সুদ শ্রীহরি ছাড়ে কি করিয়া? দেবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। শ্রীহরির দিকটা ভাবিতে ভাবিতে তাহার মনে পড়িয়া গেল বাল্যকালের স্মৃতি। ঋণের দায়ে কঙ্কনার বাবুদের দ্বারা তাহাদের অস্থাবর ক্রোকের কথা। সে শিহরিয়া উঠিল। খাতকের দিকটা দেবুর চোখের ওপর ভাসিতে লাগিল। জমি জমা যায়, পুকুর বাগান যায়, ক্ষেত খামার যায়, তাহার পর গরু বাছুর যায়, তাহার পর থালা কাঁসা যায়, তাহার পর যায় বাস্তুভিটা। মানুষ পথের উপর গিয়া দাঁড়ায়। 3 বছর অন্তর অন্তর হ্যান্ডনোট পাল্টাইয়া 100 টাকা কয়েক বছরে অনায়াসে 1000 টাকায় গিয়া দাঁড়ায়। ইহাও আইনসম্মত। যখন আইনসম্মত তখন ইহাই ন্যায়। ইহাই যদি ন্যায়, তবে সংসারে অন্যায়টা কি? তাহার চিন্তাকে বিঘ্নিত করিয়া শ্রীহরি বলিল, এই দেখো, সেটেলমেন্টের 3 ধারা আসছে, 5 ধারার কোর্ট আসছে। এদিকে প্রজা সমিতি করে ডাক্তার ধুয়ো তুলেছে। এ গাঁয়ের সব জমি মোকরবি জমা। এ মৌজার নাকি কখনো বৃদ্ধি হয় না। তোমাকে আমি কাগজ দেখাবো, 1270 সালের কাগজ। তামাম জমায় বৃদ্ধি করা আছে। একটি জমাও মোকরবি দাঁড়াবে না। জমিদার বৃদ্ধি দাবি করবে, হয়তো হাঙ্গামা বাঁধাবে, ওরা হামলা হবে। আইনে জমিদারের প্রাপ্য সে পাবেই। আর যখন আইনসম্মত, তখন আর তার অপরাধটা কোথায় বলো? 50 বছরে ফসলের দাম অন্তত 3 গুণ বেড়েছে, জমিদার পাবে না? দেবু এ কথারও কোনো উত্তর দিতে পারিল না। ফসলের দাম সত্যই বাড়িয়াছে, কিন্তু তাহাতে প্রজাদের আয় বাড়িয়াও বাড়ে নাই। বাজার দরে সব খাইয়া গেল, মানুষের অভাব বাড়িয়াছে। ইহার উপরে খাজনা বৃদ্ধি। শ্রী
শ্রীহরি বলিল, শোনো খুড়ো, দৈবের বিপাকে অনেক কষ্ট পেলে। আর বাবা, আর ওসব পথে যেও না তুমি। খাও দাও, কাজকর্ম করো, উপকার করো। তোমার উপরে লোকেও আশা করে, আমরাও করি। সেই কথাই আজ দারোগা বললেন, পণ্ডিতকে বারণ করে দিও, ঘুষ ওসব যেন না করে। তা একটা বন্ড লিখে দাও তুমি, ওরা তোমাকে নির্ঝঞ্ঝাট করে দেবে। স্কুলের চাকরি ও তোমারই আছে, একটা বন্ড লিখে দিলেই তুমি পাবে। আর ওই নজরবন্দি ছোকরার সঙ্গে তুমি যেন মিশোটিশো না বাপু, বুঝলে? এবার দেবু হাসিয়া বলিল, বুঝলাম সব। তাহলে কালই চলো আমার সঙ্গে। না না, তা পারবো না ছিরু, আমি তো অন্যায় কিছু করিনি। কাজ ভালো করছো না খুড়ো। আচ্ছা, দুদিন ভেবে দেখো তুমি। আচ্ছা, হাসিয়া উঠিয়া চলিয়া আসিল। চণ্ডীমণ্ডপ হইতে পথের উপর নামিতে নামিতেই কাহারা জন দুয়েক তাহার হেঁট হইয়া নমস্কার করিয়া সম্মুখে দাঁড়াইল। কে? সতীশ? আজ্ঞে হ্যাঁ। কি ব্যাপার? আজ্ঞে আমাদের পাড়ায় একবার পদার্পণ করতে হবে আপনাকে। কেন, কি হলো? ঘেঁটু গান আছে। আজ থাক সতীশ, অন্য একদিন যাব। আগে আপনাকে শোনাবার জন্যে আসর পেতেছি আমরা। তারপর ফিস ফিস করিয়া বলিল, নজরবন্দি বাবুও আইছেন। তিনি বসে রইছেন, ডাক্তারবাবু রইছেন, নজরবন্দি বাবুটা আছেন। আচ্ছা, চলো তবে। চৈত্র মাসে ঘণ্টাকর্ণের পুজো, ঘেঁটু পুজো। পঞ্জিকার ঘণ্টাকর্ণ নয়, পঞ্জিকার ঘণ্টাকর্ণ বসন্ত রোগ নিবারক মহাবল ঘণ্টাকর্ণের পূজা। এই ঘণ্টাকর্ণ ঘেঁটু গাজনের অঙ্গ। বিষ্ণু বিরোধী শিবভক্ত ঘণ্টাকর্ণ ছিল পিশাচ। সে সাধনায় সিদ্ধিলাভ করিয়া রুদ্র দেবতার এবং বিষ্ণু দেবতার উভয়ের প্রসাদ লাভ করিয়াছিল। এই একাধারে ভক্ত ও পিশাচ ঘণ্টাকর্ণের পূজা করে বাংলার নিম্ন জাতিয়েরা সমস্ত মাস ধরিয়া ঘেঁটুর গান গাহিয়া বাড়ি বাড়ি ঘুরিয়া বেড়ায়। চাল ডাল সিধা মাগিয়া মাসান্তের গাজনের সময় উৎসব করে। চৈত্র মাসের সন্ধ্যা ধর্মরাজের স্থানে বকুল গাছ তলায় আসর পাতিয়াছে। বকুলের গন্ধে সমস্ত জায়গাটা ভুড় ভুড় করিতেছে। আকাশে চাঁদ ছিল, শুক্লপক্ষের দ্বাদশীর রাত্রি। একদিকে মেয়েরা, অন্যদিকে পুরুষদের আসর। দুই আসরের মাঝখানে বসিল নজরবন্দি বাবুটি, পণ্ডিত মশাই, ডাক্তারবাবু ও হরেন ঘোষাল। চারিটি মোড়াও তাহারা জোগাড় করিয়াছে। বাসন্তী সন্ধ্যার জ্যোৎস্না আকাশ হইতে মাটির বুক পর্যন্ত যেন এক স্বপ্ন কুহেলিকাময় আলোর জাল বিছাইয়া দিয়াছিল। দেবুর মনে পড়িয়া গেল, বাল্যকালে তাহারা ঘেঁটু গান শুনিতে এখানে আসিত। এমনি জ্যোৎস্নার আলোতে আসর বসিত। যাইবার সময় আঁচল ভরিয়া কুড়াইয়া লইয়া যাইত বকুল ফুল। তখন সতীশেরা সদ্য জোয়ান, উহারাই গাহিত গান। আর তাহাদের বয়সীরা ধোঁয়া গাহিত, নাচিত। তখন কিন্তু ঘেঁটুর আসর ছিল জমজমাট। সে কত লোক! সে তুলনায় এ আসর অনেক ছোট। বিশেষ করিয়া পুরুষের দলই যেন অল্প। দেবু বলিল, সে আমলের মতো কিন্তু আসর নাই।
তোমাদের সতীশ? সতীশ বলিল, পাড়ার সিকি মরদই এখন আসে নাই পণ্ডিত মশাই। কেন, কোথায় কি আছে? আগে পেটের দায়ে গায়ে চাকরি মেলে না। গেরস্তরা ফেরার হয়ে গেল, মুনিশ জোন রাখতে পারে না। আমাদেরও ছেলেপিলে বেড়েছে, এখন ভিন গায়ে চাকরি করতে হয়। চাকরি সেরে ফিরতে এক প্রহর রাত হয়ে যায়। তা ঘেঁটু গান করবে কখন, শুনবে কখন? বলেন, আপনিই বলেন। জগন বলিল, পেটেই তোদের আগুন লেগেছে রে, পেট আর কিছুতেই ভরছে না। সতীশ হাত জোড় করিয়া বলিল, তা আজ্ঞে আপনি ঠিক বলেছেন ডাক্তারবাবু, পেটে আগুনই লেগেছে বটে। মেয়েরা পর্যন্ত রোজ খাটতে যাচ্ছে। কি করব বলুন? পঞ্চায়েত করে বারণ করলাম, তা কে শুনছে? সব ছুটছে তো ছুটছে। আর অভাবও যা হয়েছে বুঝলেন। বাধা দিয়া যতীন বলিল, নাও গান আরম্ভ করো। গায়ক ও বাদকের দল অপেক্ষা করিয়াছিল, তাহারা আরম্ভ করিয়া দিল। ঢোলকের বাজনার সঙ্গে মন্দিরার ধ্বনি। গায়কের দল আরম্ভ করিল, শিব শিব রাম রাম। ছোট ছেলের দল নাচিতে নাচিতে হাতে তালি দিয়া ধোয়া ধরিল, শিব শিব রাম রাম। গায়কেরা গান গাহিল, এক ঘেঁটু তার 7 বেটা, 7 বেটা তার 57, এক বেটা তার মহান্ত, মহান্ত ভাইরে, ফুল তুলতে যাই রে, যত ফুল পাই রে, আমার ঘেঁটুকে সাজাই রে। সঙ্গে সঙ্গে প্রত্যেক লাইনের পর ছেলেরা তালি দিয়া গান গাহিয়া গেল, শিব শিব রাম রাম। এই গান শেষ হইবার পর আরম্ভ হইল অন্য গান। স্থানীয় বিশেষ ঘটনাকে অবলম্বন করিয়া ইহাদের গান আছে। হায়, এ জল কোথা ছিল, জলে জলে বাংলা মুলুক ভেসে গেল। বহুদিন আগে যখন রেলওয়ে লাইন পড়িয়াছিল, সে গান আজও ইহারা গায়। সাহেব রাস্তা বাঁধলে, 6 মাসের পথ কলের গাড়ি দণ্ডে চালালে। আজন্মার বৎসরের গান। ঈশান কোণে মেঘ লেগেছে, দেবতা করলে শুকো, এক ছিলাম তামুক দাও গো, সঙ্গে আছে হুঁকো। আজ তাহারা আরম্ভ করিল, দেশে আসিল জরিপ, রাজা পেজা ছেলে বুড়োর বুক ঢিপ ঢিপ। ছেলেরা ধোয়া ধরিল, হায় বাবা কি করি উপায়, প্রাণ যায় তাকে পারি, মান রাখা দায়। গায়কেরা গাহিয়া চলিল, পিয়ন এলো আমিন এলো, এলো কানুন গো, বুড়ো শিবের দরবারে মানত মানুন গো, বুঝি আর মান থাকে না। ছেলেরা গাহিল, হায় বাবা কি করি উপায়, হাকিম এলো ঘোড়ায় চড়ে, সঙ্গেতে পেশকার, আত্মারাম খাঁচা ছাড়া হলো দেশটার, বুঝি আর মান থাকে না। তাঁবু এলো চেয়ার এলো কাগজ গাড়ি গাড়ি, নোয়ারি ছেকল এলো 40 মন ভারী, খেতে বুঝি ধান থাকে না, তে ঠেঙে টেবিল পেতে লাগিয়ে দূরবীন, এখানে ওখানে পোঁতে চিনে মাটির পিন। কুলিদের প্রাণ থাকে না, কুচবরণ রাঙা চোখ তারার মতন ঘোরে, দন্ত করমরি হাঁকে এই উল্লুক ওড়ে। হায় কলিতে মাটি ফাটে না, পণ্ডিত মশাই দেবঘোষ তেজিয়ান বিদ্বান, জানের চেয়ে তার কাছে বেশি হলো মান। ও সে আর সইতে পারে না, কানুন গো কহিল তুই, সে করে তুকারি, আমার কাছে খাটবে না তোর কোনো জুরি জারি। দেবু কারুর ধার ধারে না,
দেবু ঘোষের পাকা ধানে ছেকল 40 মন, টেনে নিয়ে চলে আমিন ঝন ঝন ঝন, ও সে কারুর মানা মানে না। দেবু হাসিল, বলিল, এসব করেছ কি সতীশ? যতীন মুগ্ধ হইয়া শুনিতেছিল। গায়কেরা তাহার পরের ঘটনাও নিখুঁতভাবে বর্ণনা করিল। শেষে গাহিল, দেবু ঘোষে বাঁধল এসে পুলিশ দারোগা, বলে কানুনগোর কাছে হাত জোড় করোগা। দেবু ঘোষ হেসে বলে না, থাকিল পিছনে পড়ে সোনার বরণ নারী, ননির পুতলি শিশু ধুলায় গড়াগড়ি, তবু ঘোষের মন টলে না। চোখ মুছিতে মুছিতে দুর্গা বলিল, তা তুমি পাষাণী বটে জামাই। মাগো, সে কি দিন! শুধু দুর্গা নয়, সমবেত মেয়েগুলি সকলেই আঁচল দিয়া চোখ মুছিতেছিল। সেদিনের কথা তাহাদের মনে আছে। গায়কেরা গাহিল, ফুলের মালা গলায় দিয়ে ঘোষ চলেন জেলে, অধম সতীশ লুটায় এসে তারই চরণ তলে, দেবতা নইলে হায় এ কাজ কেউ পারে না। গান শেষ হইল। সতীশ আসিয়া দেবু ঘোষকে প্রণাম করিল। দেবুর বুকেও একটা আবেগ উচ্ছ্বসিত হইয়া উঠিয়াছিল। সে মুখে কিছু বলিতে পারিল না। সতীশকে সস্নেহে ধরিয়া তুলিল। জগন বলিল, তোকে আমি একটা মেডেল দেব সতীশ। হরেন বলিল, আচ্ছা সতীশ, মালাটা যে আমিই দিয়েছিলাম, সে কথাটা বাদ গিয়েছে কেন? মালা আছে, গলা আছে, আমি নাই। বাহ! যতীন স্বপ্নাচ্ছন্নের মতো উঠিয়া দাঁড়াইল। সমস্ত অনুষ্ঠানটাই তাহার কাছে অদ্ভুত ভালো লাগিয়াছে। সতীশকে মনে মনে নমস্কার করিল। বলিল, তোমাদের গানগুলো আমাদের লিখে দেবে সতীশ। আজ্ঞে। সতীশ অপ্রস্তুতের মতো হাসিতে লাগিল। আপনি নিকে নেবেন না? হ্যাঁ। সত্যি বলছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, খুব ভালো হয়েছে। নিঃশব্দে আকর্ণ বিস্তার হাসিতে সতীশের মুখ ভরিয়া গেল। সে কৃতার্থ হইয়া গিয়াছে। দেবু বলিল, আছে তো আপনার সঙ্গে আলাপ হলো না কাল। যতীন বলিল, আলাপ তো হয়ে গেছে, আলোচনা বাকি আছে। কাল আমিই আপনার বাড়ি যাব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।